নমস্কার, চলে এসেছি স্যাটারডে ম্যাটিনি শো। চেনা মানুষ, অজানা কথা। একজন উজ্জ্বল নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা দেবজিৎ ব্যানার্জির মুখোমুখি আমরা। দেবদা, শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে তোমাকে স্বাগত। নমস্কার। আজকে আমরা তোমার মুখ থেকেই শুনবো, মানে আমার দর্শকরা শুনতে চায় এই চেনা মানুষের অজানা কথা। আসলে প্রথমেই বলি যে আমি নিজেকে নাট্য ব্যক্তিত্ব ভাবি না, একজন নাট্যকর্মী। এটাতে বলতে বেশি আনন্দ পাই। আমার নাটকে আসাটা একটা অদ্ভুত ঘটনা আর কি। সেটা 1980 সাল। আমি যখন সবে মাধ্যমিক পাশ করে মানে স্কুলের প্রাক্তনী হয়েছি, সেই বছর আমাদের স্কুলের প্ল্যাটিনাম জুবিলি, অর্থাৎ 75 বছর পূর্তি। সেই পূর্তিতে প্রায় আমাদের স্কুলে চাঁদের হাট, আমি পড়তাম মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চ, সেখানে প্রায় চাঁদের হাট, মানে কে নেই। আহ, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, সোমনাথ চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায়, যশোন দস্তিদার, তরুণ রায়, দেবরাজ রায়, রঞ্জিত মল্লিক, এরকম বহু বিশিষ্ট মানুষ ভিড় করেছিলেন আমাদের সেই। তারা প্রত্যেকেই প্রাক্তন ছিলেন আমাদের স্কুলে, এবং তারা এসেছিলেন। আমাদের একটা রিইউনিয়ন হয়েছিল, সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েছিল। তখন আমরা সবে প্রাক্তন হয়েছি। তা আমাদেরই এক বন্ধু, যদিও সে আমার থেকে একটু জুনিয়র ছিল, কুণাল মিত্র, তখন তার নাম ছিল বাসব মিত্র। কুণাল মিত্র পরবর্তীকালে যে এসেছিল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন বড় নক্ষত্র। কুণাল আমাকে প্রায় জোর করে এটা বললো, আমরা চলো একটা নাটক করবো একসাথে। এবং আমরা বায়না ধরে একটা নাটক, সময় পেলাম আধ ঘন্টার, সেই আধ ঘন্টায় আমরা একটা নাটক করতে শুরু করি। আমি সেই আধ ঘন্টার একটা নাটকে প্রথম শুরু করলাম মঞ্চে অভিনয় করা। এবং প্রথমে দেখলাম যে এই কাজটা করলে বেশ হাততালি পাওয়া যায়, বেশ দর্শকের প্রশংসা পাওয়া যায়, এবং সেইখান থেকে একটা নেশা তৈরি হলো। পরে বুঝলাম যে অভিনয় করাটা কতটা শক্ত, কতটা কঠিন। এবং তারপর আস্তে আস্তে নিজেকে তৈরি করতে আরম্ভ করলাম। তখন আমার 17 বছর বয়স, আমি গ্রুপ থিয়েটারে জয়েন করলাম। পড়াশোনা চলছে, পড়াশোনার সাথে সাথে থিয়েটার করা। এবং একই সাথে আমি সেই সময় ফুটবল খেলতাম। ফুটবল খেলতাম মানে কলকাতার প্রথম ডিভিশনে ফুটবল খেলতাম। ফুটবল খেলাটাই মূল নেশা ছিল। বাড়িতে মা গান বাজনা করতেন, কিন্তু আর কেউ আমার বাড়িতে মানে সেইভাবে সংস্কৃতির সঙ্গে খুব একটা জড়িত ছিল না। মা গান বাজনা করতেন, মার গান শুনতাম, আর ওই শুনে কিছু গান গাওয়ার একটা চেষ্টা ছিল, চেষ্টাই ছিল। পরবর্তীকালে আমার পাড়ায় থাকতেন অখিলবন্ধু ঘোষ। তিনি আমাকে বলেছিলেন যে গান করার কথা, গান শেখার কথা। শিখতে পারিনি, তখন ভেবেছিলাম যে আমি মোহাম্মদ ইসলাম ফুটবল খেলবো। সেরকম গানটা ওটা মেয়েদের জন্য, ওটা ছেলেদের জন্য না, এরকম একটা ভাবনা ছিল আর কি। বহু বোকা বোকা ভাবনা, পরে বুঝতে পেরেছি। তো গানটা শেখা হয়নি, কিন্তু অভিনয়টা নিয়মিতভাবে করা শুরু করলাম। পরবর্তীকালে পেলাম আমার নাট্য শিক্ষক হিসেবে সে দীপেন্দ্র সেনগুপ্ত। আমি দীপেন্দ্র সেনগুপ্ত সম্পর্কে একটু কথা বলি। তিনি প্রখ্যাত অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের দোসর ছিলেন। একসঙ্গে রাজা মনীন্দ্রচন্দ্র কলেজে পড়তেন, এবং সেখান থেকে তারা থিয়েটার শুরু করেন একসঙ্গে যৌথভাবে। এবং 1960 সালে দীপেন্দ্র সেনগুপ্ত এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের যৌথ ভাবনায় তৈরি হয় নান্দিকা, এবং নান্দিকার নামটাও দীপেন্দ্র সেনগুপ্তর দেওয়া। পরবর্তীকালে তারা দুজনে জয়েন্ট স্ক্রিপ্ট রাইটার এবং জয়েন্ট ডিরেক্টর হিসেবে প্রথম নাটক মঞ্চস্থ করেন বিদেহী। পরবর্তীকালে দীপেন্দা নান্দিকা ছেড়ে দেন, তারপর দীপেন্দা নিজে দল করেন। এরকম করতে করতে দীপেন্দা একটি দলে আসেন, যে দলটির নাম নাট্যার্ঘ নাট্য সংস্থা। দলটি তৈরি হয় 1980 সালে। দীপেন্দা আসেন 1983 কি 84 সালে। আমি আসি 1989 সালে। সেটাও একটা অদ্ভুত ঘটনা। তার আগে আমি অন্যান্য ছোটখাটো কিছু দলে অভিনয় করছি। করতে করতে হঠাৎ একদিন, তখন সবে মেট্রো চালু হয়েছে ওই এসপ্ল্যানেড টু ভবানীপুর। তা আমি ভবানীপুর দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, আর দীপেন্দ্র সেনগুপ্ত নিচে নামছেন। তার নামটা আমার শোনা ছিল, তার একটা বিখ্যাত নাটক ছিল গাব্বু খেলা। সেই গাব্বু খেলার নাটককার এবং নির্দেশক দীপেন্দ্র সেনগুপ্ত, সেই হিসেবে তাকে চিনতাম। তিনি নামছেন, আমি উঠছি, তিনি আমাকে হঠাৎ করে বললেন, আমার সাথে আলাপ হলো।
তার সঙ্গে তার এক শিষ্যা, সে আবার আমার পাড়ার মেয়ে, সে আমাকে আমার সাথে আলাপ করলো যে দেবুদা খুব ভালো থিয়েটারের অভিনেতা, দেবুদা খুব ভালো নাট্যকর্মী, অনেক কথা বললো টললো। আমি তখন থিয়েটার থেকে সরে গেছি কিছুদিনের জন্য, একদম পায়ে বিশ্রাম নিয়েছি। আমি তখন চাকরি করি, খুব মন দিয়ে চাকরি করি। তা জীবনদা হঠাৎ করে বললেন যে চলে আসুন আমার দলে। আমি বললাম না। না বলার পর ওনার মুখটা কেমন অদ্ভুত একটা হলো, মানে কে হে তুমি আমাকে না বলছো, এরকম একটা ভাব দেখালেন উনি। আমি সঙ্গে সঙ্গে নিজেকে মানে এটা চেঞ্জ করে বললাম, না না আমি কিন্তু সেই জন্য না বলছি না, আসলে আমি থিয়েটারটা করলে খুব সিরিয়াসলি থিয়েটার করবো, যেদিনকে পারবো সেদিনকে আমি থিয়েটার করবো, এখন আমি যে চাকরিটা করি তাতে আমি সময় পাবো না, বলে চলে এলাম। একটা করে সিঁড়ি পার হচ্ছি আর মনে হচ্ছে পিঠে কেউ চাবুক মারছে, যে এইরকম একটা মানুষ আমাকে বললো থিয়েটার করার সাথে, তার সাথে থিয়েটার করতে, আর আমি না বললাম। তো একটা মনটা বেশ খচখচ খচখচ করছিল। অদ্ভুতভাবে ঠিক কয়েকদিনের মধ্যে আমার ওই কর্মস্থলে এমন একটা সময় আমার নির্ধারিত হলো যে আমি বিকেল 5টার পর আমি ফাঁকা। আমি যোগাযোগ করলাম, আমি সেই বছর চলে গেলাম দীপেন্দ্র সেনগুপ্তর কাছে কাজ করতে। থিয়েটার করা শুরু হলো, তার কাছ থেকে থিয়েটারের প্রতিটা বিভাগ পুঙ্খানুপুঙ্খভাবে ভাবা শুরু করলাম, জানা শুরু করলাম। এবং সেই জানতে 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 একটা সময় ওই নাটটার ঘের আমি অনেকটা দায়িত্ব নিয়ে ফেললাম। আহ, কখনো ট্রেজারের দায়িত্ব, কখনো আহ, অন্যান্য সাংগঠনিক দায়িত্ব, সম্পাদক, দীপেন্দ্র সেনগুপ্তর সহকারী নির্দেশক হিসেবে কাজ করা। এবং অদ্ভুত ব্যাপার দীপেন্দা, আমি জানি না, আমি নাটকের জন্য গান গাইতাম, গান করছি, গান গাইছি। হঠাৎ একদিন দীপেন্দা একদিন একটি নাটক করব আমরা, 1 সপ্তাহ বাকি। দীপেন্দা ডায়েরির পাতা ছিঁড়ে 10টি পাতা আমায় দিলেন, দিয়ে বললেন 10টি গান আছে, এই 10টি গানে তোমায় সুর করতে হবে। আমার মুখ দিয়ে একটা কথাই বেরিয়েছিল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? উনি আমাকে স্ট্রেট বললেন কোনো কথা বলবে না, যা বলছি সেই অর্ডারটা সার্ভ করা তোমার দায়িত্ব, অর্ডারটা সার্ভ করবে। আমি নিলাম, নিয়ে এক বিন্দু বুঝতে পারছি না, আমি হারমোনিয়াম বাজাতে জানি না, আমি কোনোদিন গান শিখিনি, স্বরলিপি জানি না, কি করে গানের সুর করবো। তারপরে পরের দিন ঠিক করলাম দীপেন্দার বাড়ি যাবো, গিয়ে বলবো না আমি পারছি না, স্ট্রেট বলবো পারছি না। গেলাম দীপেন্দার বাড়ি, দীপেন্দা বাড়িতে যেতেই চা চলে এলো, চা খাচ্ছি। এবার বললো বলো হয়েছে গান। আমি না বলতে পারলাম না, হট করে ঘাট মারলাম, হ্যাঁ। বললো শোনাও। আমি 2টো গান শুনিয়েছিলাম, দ্বিতীয়বার শোনাতে বললে আর শোনাতে পারতাম না, কারণ আমি নিজেই তো জানি না কি শুরু করেছি। দীপেন্দ্র হঠাৎ করে বললেন না খারাপ হয়নি, খারাপ হয়নি, কিন্তু একটুখানি মাস সং লাগছে, তুমি একটু ভাবো। আমি বলে এটা কি? সত্যি একটা অদ্ভুত এবং অত্যাশ্চর্য ঘটনা। এবং আমি ভাবলাম বলে কি, বলছে খারাপ হয়নি। আমি একটা জোর পেলাম মনে হয়, বললাম ঠিক আছে আমি বাড়িতে গিয়ে আজকে করে নেবো। এই কিন্তু আমার শুরু হলো গানে সুর করার একটা মানে ধারণা, এবং আমি আস্তে আস্তে 10টা গানে সুর করে ফেললাম। সেই নাটকের গান, নাটকটির নাম ছিল ফিরে চল মাটির টানে। পরবর্তীকালে সেটা বড় নাটক হয়েছিল, তার নাম ছিল সাধনের যত ইচ্ছে স্বপ্ন ইত্যাদি। তাতে 10টি গান ছিল, সেই 10টি গানের সুর করলাম আমি। বাহ, অপূর্ব। এটা সত্যি দর্শকদের কাছে খুব অজানা তথ্য। আচ্ছা দেবুদা, একটা কথা জানতে চাই, বর্তমানে মানুষজন বলে যে নাটকের দর্শক কম, বা নাটক একটু কমে যাচ্ছে, নাটকের প্রতি টান, যদিও জানি প্রচুর নাট্যগোষ্ঠী আছে এবং তারা খুব ভালো নাটক পরিবেশন করেন। তো এই নাটকের একটু যে টালমাটাল অবস্থা, এটা নিয়ে আপনি কি বলেন? না, এটা আসলে শুরু হয়েছিল, এটা কারণ আছে, কারণ অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে এখন আমাদের প্রত্যেকে তো ডিজিটাল জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমাদের হাতে মানে এই যে মোবাইল ফোনটা, এই মোবাইল ফোনটায় সবকিছু পাওয়া যায়। আমরা এদিক ওদিক ঘোরালে পৃথিবীর সমস্ত এন্টারটেনমেন্ট আমরা এখান থেকে পেতে পারছি। তা সেইখানে দাঁড়িয়ে অনেক চকচকে জিনিস মানুষ দেখতে অভ্যস্ত হয়ে গেছে। আর আমাদের থিয়েটারের, সত্যি কথা বলতে কি, আমরা থিয়েটার যারা করি প্রায় বেশিরভাগ থিয়েটার দল নিজেদের পকেটের পয়সা খরচ করে থিয়েটার করে। এখনো থিয়েটার সেইভাবে স্বাবলম্বী হয়ে ওঠেনি যে যেখান থেকে আমি রোজগার করতে পারি থিয়েটার হ্যাঁ, থেকে। একদম। এবং সরকারি কিছু অনুদান আসে, আহ, খুব, সেটাও খুব সামান্য। তাতে হয়তো একটা কি দুটো প্রযোজনা আমরা করতে পারি, তার থেকে বেশি প্রযোজনা করতে পারি না। ইদানিং সরকারি একটা স্যালারি গ্র্যান্ট, একটা রেপার্টারি গ্র্যান্ট দেয়, সেখান থেকে হয়তো কিছু টাকা আসে, সেই টাকাটা দলের কাজেই লাগে, মানে আমরা দিয়ে উঠতে পারি না শিল্পীদের, সেই টাকাটা ভাগ করে দিয়ে উঠতে পারি না। এবং
আমাদের ওই খুব সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে তো আমরা থিয়েটারটা করছি। সেখানে যে জাঁকজমকটা রিমোট বা এই এই ডিজিটাল এই এটা নিয়ে দেখতে পায় মানুষ, সেটা কিন্তু থিয়েটারে পাচ্ছে না। অটোমেটিক্যালি থিয়েটার বিমুখ হওয়ার একটা সম্ভাবনা থেকেই থাকছে। এখান থেকে আমাদের প্রত্যেকের ভীষণভাবে চেষ্টা আছে যে নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন ভাবনা, নতুন নতুন এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে কি করে দর্শককে আবার থিয়েটার মুখী করে তুলি। এখন হচ্ছে না একবারে বলবো না, অনেকেই পারছে। অনেক দলের নাটকে ভিড় হচ্ছে, এবং এখন সবচেয়ে বড় কথা, লোকে 500 টাকা কেন, একটি নাটক হয় উরুভঙ্গম বলে, যে নাটকটি হ্যাঁ, সারা রাত্রি চলে, সে নাটকটি 1000 টাকার টিকিট, সেই টিকিটটা কেটে কিন্তু লোকে নাটকটা দেখতে আসছে। তার মানে ভালো জিনিস দিলে কিন্তু দর্শক আসে, দর্শক দেখবে, এই বিশ্বাসটা আমাদের আছে, এবং এই বিশ্বাস নিয়েই কিন্তু আমরা থিয়েটারটা করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত, প্রতিটা দল প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু কাজ করার, এবং অদূর ভবিষ্যতে আমি আশা করবো আরো ভালো কাজ হবে। একদম আমরা আশাবাদী। বাঙালি সংস্কৃতি মনস্ক, ভালো জিনিসের কদর, চাহিদা, ভালোবাসা বাঙালিদের কাছে আছে। দেবজিৎদা, খুব ভালো ও অমূল্য কিছু এবং অজানা সুন্দর তথ্য পেলাম তোমার কাছ থেকে। শিল্পী ক্রিয়েশনসকে তোমার অমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এইরকম অজানা কথা জানতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার প্লিজ।